আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল চমৎকার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই 2 নাম্বার লেকচারটা অনেক মারাত্মক, কারণ আজকে আমাদের এই 2 নাম্বার স্পেশাল লেকচারে আমরা চেষ্টা করব আমাদের জটিল সংখ্যার মেইন বেসিক কনসেপ্ট শিখে পরবর্তী অংশগুলো করার জন্য যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। তা আমাদের বেসিক অংশটা আমরা নোট নিয়ে করেছি, নোটের মাধ্যমে বেসিকটুকু ভালো করে বোঝার চেষ্টা করব। এরপর আমরা এই বেসিক থেকে যত প্রশ্ন আসে আস্তে আস্তে আমরা পারার চেষ্টা করব বা আস্তে আস্তে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো ক্লাসের মধ্যে তোমরা যারা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ, অনেক খুশি হলাম। ইতি বড়ুয়া, ইসরাত জাহান, জেনি, তাসফিয়া, সুমাইয়া, রুদ্র। আর ক্লাসে যারা উপস্থিত থাকতে পারে নাই ওদের জন্য ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নেবে। তো চলো বাচ্চারা শুরু করি। তো আমাদের আজকে স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা 4 নম্বর টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জটিল সংখ্যার পরম মান অর্থাৎ মডুলাস বের করার নিয়ম এবং নতি অর্থাৎ আর্গুমেন্ট বের করার নিয়ম। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো সাইমা আর হচ্ছে জয়েন করছো সোহান। ওদের নেট একটু সমস্যার কারণে হয়তো বা জয়েন করতে দেরি হচ্ছে। যাই হোক, ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। ওয়ালাইকুম সালাম সাইমা, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন কথা হচ্ছে সোহান, তুমি কি দেখতে পাচ্ছ তোমার ওদিকে সব ঠিকঠাক আছে? এটা আমাকে জানাও। হ্যাঁ সোহান, তোমার দিকে সব ঠিকঠাক আছে কিনা আমাকে জানাও। তোমার নেট সমস্যার কারণে বলছিল হয়তো ক্লাস মিস হইতে পারে। সবকে দেখতেছো ঠিক আছে? একটু আমাকে জানাও। আসলে আমি শুনতে পাই নাই তো। আচ্ছা, ও নেট প্রবলেম। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা দেরি করতেছি না, আমরা এখন এই মুহূর্তে ক্লাস শুরু করতেছি, মনোযোগ দিয়ে দেখো। তো আমাদের এই জটিল সংখ্যার পরম মান বা মডুলাস আর আর্গুমেন্ট বা নতি বের করার জন্য আমরা বেসিক টু বেসিক আলোচনা করব। কিভাবে কি পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখব। এরপরে আস্তে আস্তে আমরা বাকি অংশ বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমাদের এই অংশের যে নাম সেটা তুমি জাস্ট মনে রাখবা। পরীক্ষাতে মডুলাসও আসতে পারে অথবা বলতে পারে পরমাণু নির্ণয় করো। তো মডুলাসের যেই অর্থ পরমাণুর সেই অর্থ। পরীক্ষাতে আসতে পারে এটি জরুরি সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো অথবা নতি নির্ণয় করো। আর্গুমেন্ট যেই পরিচয়, নতির পরিচয় একই, অর্থাৎ এইগুলো হচ্ছে একটার অপোজিট, মানে একটার অপরটার মানে সমার্থক শব্দ আর কি। পরমাণু বললে এটাকে বলা হয় মডুলাস বের করা, আর্গুমেন্ট বললে বলা হয় নতি বের করা। একই, পরীক্ষা যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসতে পারে। তো আমরা শুরু করি। হ্যাঁ, এই টপিকে কি কি ভালো করে আমাদের শিখতে হবে। প্রথমত আমরা একটা জটিল সংখ্যা নিয়ে চিন্তা করি। আমরা কিন্তু মোটামুটি জানি আমাদের বেসিক যে জটিল সংখ্যা ছিল সেটা কি ছিল। আমরা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করি, এটার পরিচয় ছিল এক্স প্লাস আই ওয়াই। তো এই যে জটিল সংখ্যাটা যে আছে এর মধ্যে একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যারা প্রথম ক্লাসটা করেছিলা তোমরা একটু বলতে পারবা এইখানে বাস্তব অংশ কোনটা আর অবাস্তব অংশ কোনটা? ভয়েস একটু বলো তো দেখি কে বলতে পারো এই জায়গার মধ্যে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বাস্তব, যেটা আমাদের এক্স এর পরিচয়, মানে যেটা হচ্ছে তোমার আয়ের সহগ বাদে বা যে বিষয়টা আমার আই বাদে সেটাকে বলা হয় বাস্তব অংশ, আর আই সহটাকে বলা হয় কি অবাস্তব অংশ। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এটা আমরা জানি, এটা নিয়ে আর বকবক করতেছি না। একটু আমাকে জানাইও বাকিরা যারা আছো তোমরা কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। ইতি, জেনি, তারপর হচ্ছে তাসফিয়া, রুদ্র, সাইমা, সুমাইয়া, একটু কথা বলো। সব ঠিক আছে তোমাদের দিকে? ওকে, থ্যাংক ইউ। তাহলে মনোযোগ দাও। পরবর্তী স্পেশাল যে বেসিক সেটা হচ্ছে আমরা এখন চাচ্ছি এই জেড যেই জটিল সংখ্যার পরিচয় তার মডুলাস বের করব। তো খুবই চমৎকার এই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো জটিল সংখ্যার মডুলাস বের করার এটাই হচ্ছে আসল সূত্র। তো প্রথমত একটা মডুলাস সাইন ব্যবহার করব দুই পাশে, যেমন
জেড লিখলাম, জেড প্রতীক লেখার পরে বামীয় মরুলাস ডানীয় মরুলাস, আর অবশ্যই মরুলাসটা কিন্তু আমার ওই অক্ষরের সমান হবে। একবারে বড় করে দিও না, বড় করে দিলে কিন্তু এটা বোঝাবে নির্ণায়ক সাইন, খেয়াল রাখবা। হ্যাঁ, আমি তোমাদের একটা বিষয় বলি, আমাদের যদি এই অক্ষরের একটু উপরে দিয়ে দাও বা নিচে দিয়ে দাও পরম মানের দাগটা, তাহলে এটা কিন্তু পরম মান বুঝাবে না, এটা বুঝাবে কি নির্ণায়কের দাগ, ডিটারমিনের দাগ, যেটা আমরা ম্যাট্রিক্স নির্ণয় করছি। তো খেয়াল রাখবা মরুলাসের যেই দাগটা হবে সেটা হচ্ছে কি অক্ষরের সমান, যে অক্ষর থাকবে সেই অক্ষরে যতটুকু সাইজ অতটুকু সাইজ বরাবর কি হবে মরুলাসের চিহ্নটা হবে। সবার কি মন থাকবে কথাটা যা বলছি? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। জেনি কথা বলো, জেনি তুমি কিন্তু চ্যাট বক্সে রেসপন্স করো, আমি জানি তুমি একটু চ্যাট বক্সে রেসপন্স বেশি করবা। ওকে, থ্যাংক ইউ। তো এখন সূত্র হচ্ছে মডুলাস জেড ইকুয়াল টু বর্গমূল সাইন, প্রথম হচ্ছে বাস্তব অংশ হোল স্কয়ার করতে হয় প্লাস এরপরে অবাস্তব অংশকে কী করতে হয় হোল স্কয়ার করতে হয়। এই সূত্রের সাহায্যে যত জটিল সংখ্যা আছে প্রত্যেকটার মডুলাস অথবা পরম মান বের করা পসিবল। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া কোনোভাবেই ম্যাথ সলভ করতে পারবো না। রুদ্র, জেনি, ইতি বড়ুয়া, তাসফিয়া, সাইমা, সুমায়া কথা বলো, সোহান্ত কথা বলতেছে, তোমরা রেসপন্স করো, বুঝতে পারলা কিরকম? থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হচ্ছে আমরা এই যে জটিল সংখ্যাটা আছে এটার মডুলাস বের করতে চাই। তো শুরু করি, লিখব বর্গমূল সাইন, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। বর্গমূল সাইন বাস্তব অংশ হচ্ছে শুধু এক্স, বাস্তব অংশ লিখে হোল স্কয়ার করলাম প্লাস অবাস্তব অংশ হচ্ছে আই ওয়াই। খেয়াল রাখবা যখন আমরা অবাস্তব অংশ নিয়ে কাজ করব অবাস্তবের সহগ নিব, অবাস্তবটা বাদ দিয়ে মানে আইটাকে বাদ দিয়ে এর সহগ নিব, সহগটা হচ্ছে ওয়াই, তখন আমরা ওয়াই লিখে হোল স্কয়ার করব। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। আমাদের যেহেতু বলছে বাস্তব অংশ হোল স্কয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কয়ার করতে হবে, তো আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বাস্তব অংশ হচ্ছে এক্স, এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স, তো এক্স লিখে হোল স্কয়ার করলাম সূত্রে প্লাস অবাস্তব অংশের মধ্যে আই ওয়াই আছে, কিন্তু লেখার সময় আইটা বাদ দিয়ে লিখতে হবে, শুধু সহগ লিখতে হবে, অর্থাৎ শুধু ওয়াই আছে যেহেতু এখানে ওয়াই লিখলাম হোল স্কয়ার করলাম। এটাই হচ্ছে আমাদের এই যে জটিল সংখ্যা তার মডুলাস বা পরম মান এর উত্তর। একটু আমাকে জানাও তো, সূত্র দেখে দেখে লিখছি, সবাই এই লাইনটা বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমাদের যেই জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যাটাকে আমরা যদি ডান দিকে একটু প্রতিস্থাপন করতে চাই এটাকে, তাহলে চিত্রের মধ্যে দেখলে এইভাবে দেখতে পাবো। এই যে প্রথমে এক্স অক্ষ পরে ওয়াই অক্ষ আমরা এঁকে নিব, একটু দেখো আমি একটু সব কিছু দেখাচ্ছি। প্রথমে এক্স অক্ষ পরে ওয়াই অক্ষ এঁকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আমি লিখতেছি। যেমন দেখো এই যে সম্পূর্ণটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ এক্স প্রাইম, ওয়াই অক্ষ ওয়াই প্রাইম। এখন আমরা লিখতে পারবো এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়ার চিত্র। এখানে এক্স কিন্তু পজিটিভ, তো মনে করতেছে শূন্য থেকে ডান দিকে এক্স ঘর পজিটিভ ঘরে গেলাম, এটা হচ্ছে এক্স অংশ, আর এখানে ওয়াইটাও পজিটিভ, তাহলে আমি ওয়াইয়ের দিকে পজিটিভ যাব, তো ওয়াইয়ের দিকে পজিটিভ ওয়াই একক গেলাম, অনুমান করলাম আর কি। মূল বিন্দু থেকে ডান দিকে এক্স একক গেলাম, মূল বিন্দুর এখান থেকে এই পর্যন্ত আইসা এখান থেকে আবার ওয়াই একক উপরে গেলাম। তো এই যে এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ, এইভাবে বিন্দু বসিয়ে অনুমান করে ধরলাম এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর প্রকাশ হচ্ছে এটা, যেটা জটিল সংখ্যা দেখলাম একটু আগে। এরপরে মূল বিন্দু থেকে এটা দাগ দিলাম সোজা করে। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনগুলো যা বললাম? একটু কথা বলো। তো এই যে বিন্দুটা আছে, হ্যাঁ জেনি তুমি হোয়াটসঅ্যাপ, ওকে থ্যাংক ইউ, চ্যাট বক্সে রিপ্লাই দিবা। তো এখন কথা হচ্ছে এইভাবে আমরা কি করলাম একটা জটিল সংখ্যাকে প্রকাশ করলাম, আর এই যে মূল বিন্দু থেকে যেই লাইনটা টান দিলাম এটাকে বলা হয় মডুলাস। একটা বিন্দুকে মূল বিন্দুর সাপেক্ষে যেই দাগের মাধ্যমে প্রকাশ করা হয় জটিল সংখ্যায় এটাকে বলা হয় মডুলাস। এই মডুলাসটাকে আর দ্বারা মূলত আমরা প্রকাশ করলাম এই জায়গায়। আর আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে কোণের মান, মনে রাখবা আর্গুমেন্ট বা নতি এটাকে বলা হয় কোণ। তো এই এক্স অক্ষের পজিটিভ দিক থেকে যে ছোট্ট কোণটা তৈরি করছে এই কোণটাকে বলা হয় এই যে জটিল সংখ্যা তার আর্গুমেন্ট বা নতি। তো
এই আর হচ্ছে মডুলাসের পরিচয়, আর এই কোণ হচ্ছে আর্গুমেন্ট বা নতির পরিচয়। এতটুকু কথা বুঝতে পারছো কিনা জানাও, দ্রুত রেসপন্স করো। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। এখন আমাদের দুটা সূত্র আছে, x = r cos θ, y = r sin θ, মুখস্থ করবা। এখন আমাদের মডুলাস বের করার সূত্র যেরকম শিখছি, কোণের মান বা আর্গুমেন্ট বের করার সূত্র আমরা পড়ব। এটা আরও ঝাঁকানাকা সূত্র, খুবই ইম্পর্টেন্ট, খুবই চমৎকার সূত্রটা খেয়াল রাখবা। আমাদের যে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার সূত্র একটাই, তবে এই আর্গুমেন্ট নিয়ে আজকে বিশাল আলোচনা আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এই অংশটা খেয়াল করবা ভালো করে। প্রথমত সূত্র দেখি, একটা সিম্পল জটিল সংখ্যার সিম্পল আর্গুমেন্ট। তো যে কোনো একটা জটিল সংখ্যার সিম্পল আর্গুমেন্ট বা নতি বের করার সূত্র হচ্ছে θ = tan ইনভার্স মডিউলাস, এটা হচ্ছে মডিউলাস, উপরে হবে অবাস্তব অংশের মান, নিচে হবে বাস্তব অংশের মান। আমি আবার বলতেছি, খেয়াল রাখবা, যে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বা নতি বের করার সিস্টেম হচ্ছে θ = tan ইনভার্স, θ = tan ইনভার্স মডিউলাস অবাস্তব অংশ বাই বাস্তব অংশ, অবাস্তব অংশ বাই বাস্তব অংশ। এইভাবে মুখস্থ করবা, মুখস্থ হয়ে যাবে। এখন তোমরা একটু বলো, তোমরা কি সূত্রটা দেখতে পাচ্ছ কিনা বা মুখস্থ করতে পারতেছো কিনা, এটা আমাকে জানাইও। একটু কথা বলো, সব ক্লিয়ার দেখতে পাচ্ছ, ঠিকঠাক আছে সব কিছু? আচ্ছা, তাহলে এখন এই সূত্রটাই মুখস্থ করব, যেটা আমাদের আর্গুমেন্ট বের করতে সহায়তা করবে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এই উদ্দীপকে যে প্রশ্ন নিয়েছিলাম, এটা একটু আর্গুমেন্ট বের করার চেষ্টা করি। তো এটা হচ্ছে বেস ফর্ম, মেইন ফর্ম, এখান থেকে আমরা পরবর্তীতে অঙ্ক নিব আর কি। এখন তোমরা বলো তো, যে এই বেস ফর্ম থেকে সূত্র অনুযায়ী কাজ করলে কি আসে, আর্গুমেন্টটা কিভাবে দাঁড় করানো যায়, একটু বলো তো তোমরা। এখান থেকে জাস্ট আমরা এই সূত্রটা ইউজ করে মানটা বের করতে চাচ্ছি। যেমন এখান থেকে মডুলাসের সূত্র দিয়ে যেমন মান বের করছি, আর্গুমেন্টের সূত্রটাও বসাচ্ছি, এইখান থেকে জাস্ট মানটা বসাতে চাচ্ছি। এখন তোমরা বলো, উপরে আমি কত লিখবো আর নিচে কত লিখবো, বলো তো একটু দেখি, কে কেউ বলতে পারো? একটু আমাকে জানাইও। তাসফিয়া আসো, জেনি আসো, জেনির কথা আমি শুনতেছি না, ভয়েস অন হয়েছে হয়তো বা শুনতে পাচ্ছি না, দুঃখিত। আচ্ছা, যদি কেউ পারো একটু বললো আমাকে, হ্যাঁ, আমি আসলে শুনতে পাচ্ছি না জেনি এটা বলছিল। আচ্ছা, ইতি বড়ুয়া একটু বলতে পারবা কি, ইতি বড়ুয়া তুমি কেমন দেখতে পাচ্ছ, কেমন শুনতে পাচ্ছ ইতি বড়ুয়া? আচ্ছা, এক্সিলেন্ট, উপরে ওয়াই হবে, নিচে এক্স হবে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমাদের অবাস্তব অংশ হচ্ছে ওয়াইটা, শুধু আইটা বাদ দিলে, আর বাস্তব অংশ হচ্ছে এক্স। তাহলে এক্সিলেন্টভাবে উত্তর দিয়েছো জেনি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের উত্তর হবে এটা। এই প্রশ্নটার আর্গুমেন্ট হবে θ = tan ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স, মডিউলাস ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের মডুলাসের উত্তর এই প্রশ্নটার, আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের উত্তর বা নতির উত্তর এই প্রশ্নটার। এই দুইটা স্পেশাল সূত্রের সাহায্যে আমরা প্রচুর অঙ্ক করবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের মূল আলোচনার বেসিক অংশ। একটু বাকিদের বলতেছি, বাকিরা যারা শুনছো একটু কথা বলো। ইতি বড়ুয়া, তাসফিয়া, নুসরাত, সুমাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইতি বড়ুয়া একটু আমাকে জানাইও তোমার কন্ডিশন কীরকম, যদি বেশি অসুস্থ হও তাহলে রেস্ট নাও, সমস্যা নাই, রেকর্ড চলতেছে দেখে নিও। আর যদি পারো তাহলে একটু চ্যাট বক্সে বলে আমাকে জানাইও। আর তাসফিয়া একটু আমাকে বলো, তাসফিয়া বুঝতে পারতেছো কেমন? খুবই ইম্পর্টেন্ট ক্লাস, দ্বিতীয় পত্রের ক্লাস তো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, বুঝছো? রুদ্র অনেকক্ষণ পর জয়েন করতেছে, মানে অনেক চেষ্টা করতেছে, পারতেছে না হয়তো নেট সমস্যার জন্য। এখন কথা হচ্ছে, আমরা একটা জটিল সংখ্যার মডুলাস বের করা শিখলাম, আর্গুমেন্ট বের করাও শিখলাম, কিন্তু আমাদের আসল কাজ এখনও বাকি। আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য খুব। তো আমরা মনে রাখবো সবসময়, যে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট এর অপর নাম। আচ্ছা, ইতিবড়ুয়া বলছো ক্লাস মিস হয়ে গিয়েছে। আচ্ছা বলি, ইতিবড়ুয়া আমাদের তো 2 দিন ক্লাস অফ ছিল, তোমরা তো সবাই জানো। আমাদের 21 জুলাই 2025 মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনায় আমরা অনেকেই মর্মাহত। তো আজকে তো আমাদের তৃতীয় দিন, আমরা বিগত 2 দিন ক্লাস করাইতে পারি নাই, অফ ছিল।
তো আজকে তৃতীয় দিন আমরা ক্লাস নিচ্ছি। তারপরও দেখা গিয়েছে অনেকের মন খারাপ বা অনেকেই কনসালটেশন তেমন নাই লেখাপড়ার প্রতি। আমারও তেমন মনটা যে ভালো এরকম তাও না। মনের মধ্যে একটা কাজ করে, কিছুটা হইলেও কিন্তু শখ কাজ করে, বা কিছুটা হইলেও কিন্তু মন ক্ষুণ্ণ হয় এই বিষয়গুলোর কথা মনে পড়লে। তারপরও দোয়া করিও সবাই তাদের জন্য, যারা সুস্থ আছে, যারা অসুস্থ মেডিকেলে, তাদের সুস্থতার জন্য, আর যারা শহীদ হয়েছে তাদের জান্নাতের জন্য ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা যতটুকুই মানে ক্লাস মিস হয়েছে টিভির পিছনের দিনগুলোতে, সেগুলোর কথা ভুলে যাব, সামনের দিনগুলোর জন্য চেষ্টা করব। তবে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রেখে আমরা পড়ালেখা করার চেষ্টা করব। সামহাও কোনো কারণে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার কিন্তু কখনই লেখাপড়া হবে না। আমাকে আগে সুস্থ হতে হবে, দেন আমি লেখাপড়া করব। আর একটা কথা বলি, যেহেতু আমার ক্লাস প্রত্যেক দিন রেকর্ড করা থাকে, প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, নোটটাও পেয়ে যাবা, কোনো টেনশন নাই। তোমাকে সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে হবে, রেস্ট নিতে হবে। তো আমি দোয়া করি সকলের সুস্থতার জন্য। আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে গেলে সুন্দরভাবে লেখাপড়া শুরু করবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। এখনও আমাদের সময় আছে অনেক। আমরা যদি একটু মানে গোছানোভাবে বা রুটিন মতো পড়তে পারি, সিস্টেমিক্যালি গাইডলাইন মতো, আমাদের সুন্দরভাবে সবগুলো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মুখস্থ করবা। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আর্গুমেন্ট। যে কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্ট একই কথা, আর এটাকে ইংরেজি ARG জেড দিয়ে প্রকাশ করা হয়। খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে বললো তার আর্গুমেন্ট বের করো, আরেকটা প্রশ্নে বললো মুখ্য আর্গুমেন্ট বের করো। আসলে আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট দুইটা একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ। এক জায়গায় আছে মুখ্য, আর এক জায়গায় আছে শুধু আর্গুমেন্ট। অনেক ক্ষেত্রে বলতে পারে যে নতি বের করো, মুখ্য নতি বের করো, একই, যেই লাও সে কদু। তুমি আর্গুমেন্টে যে সূত্র শিখছো একটু আগে, মুখ্য আর্গুমেন্টের জন্য নতুন কোনো সূত্র নাই, এটাই সূত্র। অথবা নতির জন্য যেই সূত্র, মুখ্য নতির জন্য সেই সূত্র, একটাই সূত্র। এই সূত্র দিয়েই সবগুলোর উত্তরই বের করা যাবে। আর এটাকে ইংরেজিতে ARG দিয়ে প্রকাশ করা হয়। আর্গুমেন্ট থেকে ARG আসছে, আর জেড হচ্ছে জটিল সংখ্যা। এই লাইনটা কি মুখস্থ হয়েছে সবার? বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। থ্যাংক ইউ। এখন এটা আমরা বুঝতে পারলাম যে আর্গুমেন্ট বা মুখ্য মা আর্গুমেন্ট একই জিনিস। পরবর্তী ইনফরমেশনটা কি? আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, MCQতে আসে, শর্ত আসে, বুঝছো? আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্টের একটা শর্ত আছে, কোণের মান। এই যে থিটা হচ্ছে কোণের মান। এই কোণের মান কত থেকে কতর মধ্যে হইতে হবে, বা কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে আর্গুমেন্ট বের করা যাবে। সেটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা, সবসময় মনে রাখবা। মুখ্য আর্গুমেন্ট এর শর্ত হচ্ছে কোণের মান -পাই থেকে বড় হবে এবং +পাই থেকে ছোট অথবা সমান হবে। এটা তোমাকে যদি আমি বুঝাই, পাই মানে কি বলো তো তোমরা? পাইকে কোন ফরম্যাটে? এক্সিলেন্ট। পাই মানে হচ্ছে কোন ফরম্যাটে? 180, কিন্তু পাইয়ের মান 3.1416। খেয়াল রাখবা, আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করা যাবে সেই শর্তে যখন আমরা থিটার মানটা -180-র চেয়ে বড় পাবো। সাপোজ -170, -160, -150, এরকম আর কি। এবং কোণের মানটা যদি আমরা 180-র চেয়ে ছোট পাই, সাপোজ 170, 179 অথবা 180 হইলেও সমস্যা নাই। অর্থাৎ আমরা যে কোনো একটা অঙ্ক করার জন্য যদি কোণের মান -180 থেকে বড় এবং +180-র সমান অথবা ছোটোর মধ্যে পাই, তাহলে ওই কোণটাকেই বলা হবে ওই জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তাসফিয়া, জেনি, ইতি বড়ুয়া, সাইমা, কথা বলো একটু, তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, এবার আচ্ছা, একজন জয়েন করছে, আমি এর সাথে একটু কথা বলি। ওর নাম হচ্ছে সেজান না সিজান আর কি হয়। থ্যাংক ইউ সিজান। সিজান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সিজান, শুনতে পাচ্ছ আমার কথা? সিজান, যখন কথা বলবা হাতের বামে চাপ দিও। হ্যাঁ, সিজান, যখন কথা বলবা হাতের বামে আনমিউটে চাপ দিও। আমাদের ক্লাস 19 মিনিট হয়ে গেছে অলরেডি। জানি তোমার ওয়াইফাই ছিল, সরি জুম অ্যাপ ছিল না, এই জন্য তুমি করতে পারো। সেজান,
সিজান আর কি, একটু রেসপন্স করতে পারবা কি? হাতের বামে চাপ দাও, আনমিউটে চাপ দাও, দেখবা তুমি তখন কথা বলে তোমার কথাগুলো আমি শুনতে পাবো। এখন যেহেতু তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। হাতের বাম পাশে নিচে দেখো সিজান, হাতের বাম পাশে নিচের দিকে, হাতের বাম পাশে নিচের দিকে আনমিউট লেখা আছে, সেখানে একটু চাপ দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, কথা বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। আর বাসায় যদি বলে এত রাত্রে অনলাইনে কি করো, বলবা যে ক্লাস করতেছি, ঠিক আছে? পড়ালেখা আচ্ছা করতেছি। স্যার। ওকে, থ্যাংক ইউ। আর বলি বাচ্চারা, ওই সিজন হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, বুঝছো? আমি অফলাইনে যে কোচিংয়ে পড়াই না, সেই কোচিংয়ের স্টুডেন্ট। তো ও তোমাদের ব্যাচেরই, এইচএসসি 26 তোমাদের সাথেই পড়তেছে। তো খুশি হলাম সিজন জয়েন করছো, খেয়াল করো। তো সিজান যেহেতু একটু মাঝখানে জয়েন করছো, একটু দেখো। হ্যাঁ, আমি ক্লাস করাচ্ছি, দেখো, না বুঝতে পারলে বইলো আমাকে। তো বাচ্চারা, যেটা বলতেছিলাম, মুখ্য আর্গুমেন্টের শর্ত এটা মুখস্থ করব, হয়ে যাবে। এখন পরবর্তী সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এটাও পরীক্ষা এমসিকিউতে আসে, যে একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র কি? সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে 2n পাই প্লাস থিটা। মুখস্থ করো। যে কোনো একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র 2n পাই প্লাস থিটা। 2n পাই প্লাস থিটা, এখানে n বলতে 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা হইতে পারে। এটা হচ্ছে সূত্র, এটা আমার এমসিকিউতে খুব আসে। এটাও এমসিকিউতে আসে, এটাও এমসিকিউতে আসে। একবার ডাইরেক্ট যে সাধারণ আর্গুমেন্টের সূত্র নিচের কোনটি, চারটার মধ্যে একটা থাকবে এটা, এবং আর্গুমেন্টের শর্ত নিচের কোনটি, চারটার মধ্যে একটা থাকবে এটা। এভাবেই তোমাদের এমসিকিউ সৃজনশীল সব একসাথেই পড়তে হবে ভালো করে সিলেবাস কভার করার জন্য। এই তিনটা অংশ একটু আমাকে জানাও, যারা দেখছো মোটামুটি বুঝতে পারলা কিনা বা মুখস্থ হইল কিনা, একটু কথা বলো, রেসপন্স করো। থ্যাংক ইউ। জেনি, রেসপন্স করবা চ্যাট বক্সে দ্রুত। এবার আমরা একটা মারাত্মক বিষয় দেখব। সেই মারাত্মক বিষয়টা কি? মারাত্মক বিষয় হচ্ছে আমাদের আর্গুমেন্ট বের করার জন্য সবচেয়ে প্যারাদায়ক বিষয়। আসলে আমরা আর্গুমেন্ট বের করতে গেলে সবচেয়ে বেশি ভুলটা করি সবাই। আমি আমার সময়ও ভুল করছিলাম, তোমরা তো এখন মাত্র নতুন, তোমরাও ভুল করো। তো এখন আর্গুমেন্ট বের করার যেই ঝামেলাটা, সেই ঝামেলাটা মুক্ত করার জন্য আমাদের স্পেশাল একটা চিত্র ব্রেনের মধ্যে সেভ করতে হবে। আমি সেই চিত্র তোমাদের দেখাচ্ছি। আর্গুমেন্ট নির্ণয় করার মারাত্মক চিত্র, এটা যে কোনো একটা জটিল সংখ্যার জন্যই প্রযোজ্য। এই টেকনিকটা জাস্ট একবার যদি মনে রাখতে পারো, আশা করা যায় সারা জীবনে আর্গুমেন্ট নিয়ে তোমার কোনো ঝামেলা খাইতে হবে না বা প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। তো বি কেয়ারফুল, ফুললি মনোযোগ দাও এই জায়গার মধ্যে। আর্গুমেন্ট বের করার মারাত্মক চিত্র, আমরা প্রথমত একটা চতুর্ভাগ আঁকবো। এক্স অক্ষ ওয়াই অক্ষের মাধ্যমে একটা চতুর্ভাগ এঁকে নিব, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এবং চারটা চতুর্ভাগের নাম দিব। আশা করি সবাই দেখতে পাচ্ছ, একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু কথা বলো, রেসপন্স করতে হবে প্লিজ। ইতি বড়ুয়া, ইসরাত, তাসফিয়া, নুসরাত, সাইমা, সেজান। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, এই চিত্রটা যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো, সারা জীবনে তোমার এই আর্গুমেন্ট বা নতি নিয়ে কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। পরীক্ষাতে যত প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, সবগুলো না এই চারটা থেকেই আসে। আমি জাস্ট তোমাদের একটু বুঝাই দিই টেকনিকটা কি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, আর কি চতুর্থ চতুর্ভাগ। সূত্রটা জাস্ট মনে রাখবা। প্রথম চতুর্ভাগে সূত্র হবে থিটা। এটা আসলে শুধুমাত্র আর্গুমেন্ট বের করার জন্য। মডুলাস বের করার জন্য এমন কোনো প্যারা নাই, মডুলাস বাচ্চারাও বের করতে পারে, কিন্তু আর্গুমেন্ট বের করার সবচেয়ে বড় প্যারাদায়ক বিষয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, এটার জন্য এই টেকনিক। প্রথম চতুর্ভাগের অঙ্ক আসলে সবসময় আর্গুমেন্টটা হবে থিটা, শুধু থিটা, মুখস্থ করো। আর দ্বিতীয় চতুর্ভাগের যদি কোনো অঙ্ক আসে, আর্গুমেন্ট বা নতি বের করার সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা, মুখস্থ করো, পাই মাইনাস থিটা। জাস্ট এই দুইটা মুখস্থ করো, বাকি দুইটা এমনি মনে থাকবে। আমি আবারও বললাম, যে কোনো একটা জটিল সংখ্যা যদি প্রথম চতুর্ভাগ থেকে আসে, তাহলে তার আর্গুমেন্ট বের করার সূত্র শুধু থিটা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। স্যার
এরপরে স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ, রেসপন্স করছো সিজান, খুশি হলাম। এরপরে দ্বিতীয় চতুর্ভাগে হবে জাস্ট পাই থেকে থিটাটা বাদ দিবা, পাই মাইনাস থিটা। 1 নাম্বারটা আর 2 নাম্বারটা মুখস্থ হইলে 3 নাম্বার 4 নাম্বার এমনি মুখস্থ হয়ে যাবে। কিভাবে? 1 নাম্বারটার অপোজিট হচ্ছে 4 নাম্বার, 2 নাম্বারটার অপোজিট হচ্ছে 3 নাম্বার। কিভাবে কাজ করে দেখো, 1 নাম্বারের অপোজিট যদি 4 নাম্বার হয় তাহলে কিন্তু 1 নাম্বারে ছিল প্লাস থিটা, 4 নাম্বারে হইল মাইনাস থিটা, জাস্ট অপোজিট। এখানে ছিল প্লাস থিটা, এখন হলো মাইনাস থিটা। তার মানে একটা অঙ্ক যদি 4 নাম্বার থেকে আসে তাহলে তার আর্গুমেন্ট বা নতি বের করার সূত্র হচ্ছে মাইনাস থিটা। কথা বুঝতে পারছো? জি স্যার। থ্যাংক ইউ। এরপরে 2 নাম্বারের অপোজিট হচ্ছে 3 নাম্বার। কেমনে? 2 নাম্বারের প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে, মাইনাসটা জাস্ট প্লাস হয়ে যাবে। যেমন 2 নাম্বারে প্লাস ছিল পাই, মাইনাস ছিল থিটা, আর 3 নাম্বারে পাইটা হয়ে গেল মাইনাস, থিটা হয়ে গেল প্লাস। অর্থাৎ 3 নাম্বারের জন্য আমাদের সূত্র হচ্ছে নতি বের করার বা আর্গুমেন্ট বের করার মাইনাস পাই প্লাস থিটা, মাইনাস পাই প্লাস থিটা। ঠিক এইভাবে আমরা যদি 1 আর 2 মুখস্থ করতে পারি সারা জীবনের জন্য আমরা ভুলবো না ইনশাল্লাহ। 3 4 কেন মুখস্থ করতে হয়, আর এটা সব সময় মাথার মধ্যে সেভ রাখতে হবে, ব্রেনের মধ্যে। তাহলে তোমাকে কোনো প্যারা খেতে হবে না এই টপিক নিয়ে ইনশাল্লাহ। আমি আবারও বললাম, 1 নাম্বারের জন্য আর্গুমেন্টে শুধু থিটা, 2 নাম্বারের জন্য পাই মাইনাস থিটা, আর 3 নাম্বারে একটা অঙ্ক আসলে জাস্ট 2 নাম্বার অপোজিট মাইনাস পাই প্লাস থিটা, আর 4 নাম্বারে অঙ্ক আসলে 1 নাম্বার অপোজিট মাইনাস থিটা। এইভাবে যত অঙ্ক আসবে এই 4টার মধ্যেই ঘুরে ফিরে আসবে। এই 4টার মধ্যে আসলে এইখানে যে কোনো একটা দিয়ে তুমি সহজেই ইজিলি আর্গুমেন্ট বের করে ফেলতে পারবে। এটাই হচ্ছে মারাত্মক চিত্র, আর্গুমেন্ট মনে রাখার টেকনিক। একটু আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে এখানে, এখান থেকে যা যা আলোচনা করছি। রুদ্র, আমি জানি অনেক কষ্টে জয়েন করতেছো, বারবার জয়েন করতেছো, আবার আসতেছো, জয়েন করতেছো, আসতেছো, থ্যাংক ইউ। একটু আমাকে জানাও তাসফিয়া, ইতি বড়ুয়া, জেনি, নুসরাত, সাইমা, সিজান, কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, যা যা পড়াইলাম এতটুকু। কোনো না প্রবলেম স্যার, নাই এর মধ্যে তো স্যার, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা যাব আমাদের আসল খেলায়। আজকের মধ্যে আজকে যে ক্লাস, সেই ক্লাসের আসল গেম এইখানে, যেটা আমরা এখন পড়বো একটু পর। চলো শুরু করি। আমরা তো এটা মোটামুটি টেকনিক অনুযায়ী মনে রাখবো, কিন্তু এখন আমরা বিশদ আলোচনা করব এই থিটাটা আসলে কি। আসলে যে বললাম না থিটাই, আসলে থিটার সূত্র একটাই। থিটার সূত্র হচ্ছে গিয়ে জাস্ট এইটা, টেন ইনভার্স অবাস্তব অংশ বা বাস্তব অংশ। খেয়াল রাখবা, জাস্ট থিটার সূত্র হচ্ছে কি টেন ইনভার্স অবাস্তব অংশ বা বাস্তব অংশ, বা যেটাকে আমরা বলি মডুলাস y/x। তো এখানে যে সূত্রই হবে সেই সূত্র ইউজ করে জাস্ট থিটার পরিবর্তে লিখে দিবা টেন ইনভার্স মডুলাস অবাস্তব অংশ বাই বাস্তব অংশ। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। সেজান কিছু বলবা কি? তোমার স্পিক অন হয়েছে একটু। না স্যার, হয়তো চাপ লেগে হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, এখন আমরা 4টা স্পেশাল সূত্র দেখব, চিত্র দেখব, ম্যাথ সলভ করব, ঠিক আছে? তো ওই যে বলছিলাম মডুলাসের সূত্র হচ্ছে রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার, এটা হলেই হবে। আর আর্গুমেন্ট তো হচ্ছে কি টেন ইনভার্স মডুলাস অবাস্তব অংশ বা বাস্তব অংশ। এবার শুরু করি। এবার কথা হচ্ছে গিয়ে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার জন্যই মারাত্মক বেসিক, এটা কিন্তু ডিটেলস আলোচনা, একটাকে ছিল শর্টকাট টেকনিক। আর্গুমেন্ট নির্ণয় করার জন্য মারাত্মক চিত্র, এখন শিখবো মারাত্মক বেসিক। তো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো তোমরা একটু খেয়াল করে এই সম্পূর্ণ অংশটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাস কিন্তু শেষ হয় না, বুঝছো? ক্লাস এটা আজকে যতটুকু পারি শেষ করা দিব, এই নোট যতটুকু আছে শেষ করা দিয়ে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। রাত 11:15 বাজে, সমস্যা নেই। যারা পারবা ক্লাসে জয়েন করার চেষ্টা করো। এই লিঙ্কটা একটু পরে আবার চলে যাবে, 5 মিনিট পর আমি আবার নতুন লিঙ্ক দিব ইনশাল্লাহ। তো দেখো, আর্গুমেন্ট নির্ণয় করার জন্য মারাত্মক বেসিক আমি সুন্দর করে বই ঘাটাঘাটি করে আজকে সারাদিন লাগায় সকাল থেকে শুরু করে বসছি, অফলাইনে কোচিং, অনলাইনে সবাইকে মেনটেন করিয়ে তারপরে এই নোটটা করছি অনেকটা কষ্ট করে, তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করে নোটগুলো এত সুন্দর করে সাজিয়ে লিখতেছি, যাতে করে তোমার সিলেবাসটা সুন্দরভাবে শেষ হয়ে যায়, যাতে করলে তুমি পড়লেই বুঝতে পারো প্রতিটা সাবজেক্ট। এটা হোক ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, যতগুলো বিষয় আছে। তো তোমাদের জন্য সারাদিন সারারাত পরিশ্রম করতেছি এই নোটগুলো তৈরি করার জন্য।
আর তোমাদের 15 জন, যাতে করে তোমাদের সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়। তো তোমরা একটু এই পরিশ্রমের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, মূল্যায়ন করার চেষ্টা করবা, রেগুলার ক্লাস করার চেষ্টা করবা, অ্যাক্টিভ থাকবা, যোগাযোগ রাখবা, আমি খুশি হব ইনশাল্লাহ। তো এখন আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার এই বেসিকটুকুই হচ্ছে সব অঙ্কের একটা স্পেশাল ফর্মুলা। প্রথমত চতুর্ভাগ, পরে হচ্ছে চিত্র, পরে হচ্ছে সূত্র। এই 3টা অংশ আমরা শিখবো 4টা স্টেপে। এই 3টা অংশ যদি 4টা স্টেপে শিখি, যত অঙ্কই আসুক ঘুরায় ফিরে সারা জীবনে আমি প্যারা খাবো ইনশাল্লাহ। তো শুরু করতেছি, খেয়াল রাখো। প্রথমত আমি একটু ঢেকে ঢেকে তোমাদের বুঝাবো, বুঝছো? আমি একটু ঢেকে রাখতেছি এই অংশটা, তুমি জাস্ট খেয়াল রাখবা। প্রথমত প্রথম চতুর্ভাগ, হ্যাঁ, প্রথম চতুর্ভাগ থেকে আমি আসব। প্রথম চতুর্ভাগের অঙ্ক আসলে পরীক্ষাতে কিভাবে আসতে পারে আমি সেই ফরম্যাটটা তোমাকে দেখাই। প্রথম চতুর্ভাগে যে কোনো একটা অঙ্ক আসতে পারে এই ফরম্যাটে, সেটা হচ্ছে z=x + iy। এই ফরম্যাটে প্রথম চতুর্ভাগে সকল অঙ্ক আসবে। আমি বোঝাচ্ছি, খেয়াল রাখবা। প্রথম চতুর্ভাগে এক্সটাও পজিটিভ থাকবে সবসময়, ওয়াইটাও পজিটিভ থাকবে। মুখস্থ করো, প্রথম চতুর্ভাগের অঙ্কটা ঠিক এই ফরম্যাটে আসবে, z=x + iy, অর্থাৎ এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। আমার কথা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, এখন একটা অঙ্ক নেই, মনে করো পরীক্ষাতে একটা অঙ্ক আসবে ঠিক এইভাবে, z=3 + 4i। এটা একটা অঙ্ক মনে করো। এই অঙ্কটার আমি ব্যাখ্যা দিচ্ছি। এখানে 3 হচ্ছে তোমার x এর মান, অর্থাৎ ভুজের মান, আর এখানে iy। তো আমাদের খেয়াল রাখবা, সূত্রের মধ্যে আইটা আগে লিখি, কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে মানটা আগে লিখি। যেমন দেখো z=x + iy, আমরা কিন্তু yi লিখি না। আসলে yi লেখা যায়, তবে সুন্দর না। কিন্তু যখন আমরা মান সহ একটা অঙ্ক দেখব, সেক্ষেত্রে আগে মান লিখে তারপরে অবাস্তবের প্রতীক লিখতে হয়, কাল্পনিক ইন্টিজার i। তো z=3 + i4 বলবো না, বলবো 4i। i4ও বলা যায়, কোনো সমস্যা নেই, আগে পরে বললে কোনো সমস্যা নাই, লিখলেও কোনো সমস্যা নেই, তবে সৌন্দর্য নষ্ট হয়। সূত্রের ফরম্যাটে লিখবা এইভাবে, x + iy, আইটাকে লিখবা, পরে লিখবা এর সহগ, আর মানের ক্ষেত্রে লিখবা আগে সংখ্যা তারপরে প্রতীক, অর্থাৎ z=3 + 4i। i4 লিখবো না, 4i লিখবো। এইভাবে আমাদের মনে রাখতে হয়। একটু আমাকে জানাইও, যে আলোচনা করলাম এই দুটার পার্থক্য বুঝতে পারলা কিনা, কথা বললো। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে তোমার বাস্তব অংশের মান, x এর মান, আর এটা হচ্ছে অবাস্তব অংশের মান। অবাস্তব অংশের মানটা হবে জাস্ট 4, কারণ এই আইটা লিখতে হয় না। কিন্তু এই অঙ্কটা এই ফরম্যাটে না এসে এই ফরম্যাটও পরীক্ষা আসতে পারে। অনেকে বলবো স্যার এটা আবার কেমন ফর্মে, সব জায়গা দিয়ে মাইনাস। আমি তোমাকে বুঝাই। যেমন +3কে আমরা লিখতে পারি -(-3), তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইল। কথা বুঝছো কিনা এটা আমাকে জানাও তো। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং পয়েন্ট। থ্যাংক ইউ। এটা খুবই চ্যালেঞ্জিং পয়েন্ট, এটা কিন্তু অনেক মারাত্মক। এটা অনেক সময় আসলে অনেকে ভুল করবা, খেয়াল রাখবা। +3কে লিখতে পারি -(-3), আর +4i-কে লিখতে পারি -(-4i)। পরীক্ষাতে এই ফরম্যাটটাও আসতে পারে। তো খেয়াল রাখবা, এই ফরম্যাট আসলেও এটা প্রথম চতুর্ভাগে, এই ফরম্যাট আসলেও প্রথম চতুর্ভাগের অঙ্ক, এই ফরম্যাট আসলেও প্রথম চতুর্ভাগের অঙ্ক। মানে এইভাবে যত টাইপেই আসুক সবগুলাই প্রথম চতুর্ভাগ থেকে আসা প্রশ্ন। এটা আমাকে বুঝতে হবে প্রথমে, তারপরে ম্যাথ সলভ করবা। আমি যে কথাটা বলছি সবাইকে বুঝতে পারছো যা বললাম? সবাই কথা বলো। ইতি বড়ুয়া, জেনি, তাসফিয়া, সাইমা, সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই বিষয়টা খেয়াল রাখবা। তো বলি, ক্লাসের এই মুহূর্তটা আমি রেকর্ড সেভ করতেছি। রেকর্ড সেভ করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তোমরা একটু অপেক্ষা করো। একটু পর লিঙ্ক দিব, যারা ঘুমায়া যাবে না তারা অবশ্যই ক্লাসে জয়েন করার চেষ্টা করবা। ক্লাস এখনও শেষ হয়নি, খুবই স্পেশাল অংশ আমাদের সামনে আছে। তো আমি এই মুহূর্তে রেকর্ডটা সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মারাত্মক স্পেশাল হায়ার ম্যাথের ক্লাসে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। আমাদের এই অংশটা কিন্তু আমাদের আজকের ক্লাসের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। এটা যদি একবার ভালো করে বুঝতে পারি, আমাদের বাকি অংশে তেমন কোনো প্যারা খেতে হবে না ইনশাআল্লাহ। এটাই বেসিক। তো আমরা চতুর্ভাগ বুঝতে পারলাম যে পরীক্ষার প্রশ্নে এই ফরম্যাটের যে কোনো এক ফরম্যাটের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন কি চাইবে আসলে? প্রশ্ন চাইবো সবসময় এই যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে 3 + 4i, এটার মডুলাস বের করো,
এবং আর্গুমেন্ট বের করো। এরকম প্রশ্ন প্রতি বছরই ক নংয়ে আসে, সৃজনশীলের ক নংয়ে আসেনি। ক নং প্রশ্নে আসে যে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো আর মডুলাস বের করো। এখন তোমাদের কাছে আমি যদি প্রশ্ন করি, আর্গুমেন্টের বিষয়টা আমি পরে যাচ্ছি, মডুলাসের কথা একটু আমি তোমাকে বলি। আচ্ছা বলো তো, একটা জটিল সংখ্যার মডুলাস বের করার সিস্টেম কী ছিল? সূত্রটা কী পড়ছিলাম একটু আগে বলো তো, কারো মনে আছে? একটু বলার চেষ্টা করো সবাই। তাসফিয়া, ইতি বড়ুয়া, জেনি, মডুলাস বের করার সূত্র কী পড়ছিলাম আমরা? বর্গমূল সাইন √, হ্যাঁ, বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। তাহলে এখানে বাস্তব অংশ কোনটা আমাদের বলো তো? বাস্তব অংশ হচ্ছে আমাদের 3। আচ্ছা তাহলে আমরা কি করব? 3 লিখব, 3 লিখে স্কোয়ার চাপ দিব সূত্রে প্লাস অবাস্তব অংশ কি 4i। তাহলে কিন্তু আমাদের এখানে 4i লেখা যাবে না, শুধু লিখতে হবে অবাস্তবের অংশের মান, শুধু 4 লিখতে হবে। তাহলে 4 লিখব, এরপর স্কোয়ার করব। খেয়াল রেখো, আমাদের মডুলাস বের করার সূত্র বা আমার পরমান বের করার সূত্র হচ্ছে বর্গমূল সাইন বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। দেখো তো এই যে মানগুলো লিখছি বুঝতে পারলা কিনা? একটু কথা বলো, রেসপন্স করো সবাই, কথা বলো। আচ্ছা এখন এটা তো আমরা লিখবো, এখন বর্গমূল দিব কী হবে? এটা আগে সমান সমান দিয়ে মানটা বের করি। মানটা হচ্ছে 25, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানটা হচ্ছে 25। এটাকে যদি আমি বর্গমূল চাপ দেওয়া সমান চাপ দেই তাহলে উত্তর আসবে কত? 5। অর্থাৎ আমাদের এই যে অঙ্কটা আছে z = 3 + 4i, এটার জন্য আমাদের মডুলাসের মান বা পরম মানের মান কত হইল? 5। এটা হচ্ছে আমার অর্ধেক অঙ্ক, বাকি অর্ধেকটা আমরা শিখবো এখন আর্গুমেন্টের মাধ্যমে। সবাই কি কথা বুঝতে পারছো? কীভাবে ম্যাথ আসবে পরীক্ষা একটু আমাকে জানায়ও। এই লাইনটা বুঝতে পারলা কিনা সবাই, কথা বলো। থ্যাংক ইউ। আচ্ছা এটা গেল। তো আমি একটা কথা বলি, এখানে আমি যতগুলো অঙ্ক লিখছি জেডের, প্রত্যেকটা অঙ্কের উত্তর সেমই আসবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের উত্তর মডুলাসের মানটা সেম আসবে, কিন্তু আসলটা যেটা আর্গুমেন্ট সেটা ভিন্ন অবশ্যই আসবে। এইবার আমি দেখি, আমরা এখন চিত্র দেখব। এই যে আমাদের যেই অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের জাস্ট লিখিত 3 + 4i। সিজান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা সিজান, তুমি ঘুমাও রাত কয়টা বাজে একটু বলো তো সিজান? স্যার 12:30টার দিকে। আচ্ছা 12:30। আগামীকালের কোচিংয়ে কি পড়ার চাপ আছে? কালকে আছে ইলমা ম্যামের ফিজিক্স আছে, তেমন তো নাই। আচ্ছা তাহলে যদি তোমার মনে করো কালকে কলেজে যাবা? না স্যার, কলেজ তো বন্ধ। আচ্ছা তাহলে আপাতত ক্লাস কষ্ট হলেও করো, ক্লাসটা করে কমপ্লিট করে যাও, সকালে আবার পড়ো এখন যদি পড়তে সমস্যা হয় ক্লাসের জন্য, ঠিক আছে? যেহেতু কষ্ট করে আসছো ক্লাসটা শেষ করে যাও, এই জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা স্যার কয়টা পর্যন্ত হতে পারে? এই তো এই পেজ হয়ে গেলে আর মেবি আধা ঘন্টার মতো হবে, এটাই। আচ্ছা স্যার, বুঝছো? ওকে। আসলে আমি ক্লাস 11 পর্যন্তই করাই, বুঝছো? 10 থেকে 11 পর্যন্তই হয়, কিন্তু আজকে একটু দেরিতে জয়েন করছি, একটু ব্যস্ত ছিলাম তো, অন্য ব্যস্ত পড়াইছিলাম এই জন্য লেট হয়েছে আজকে। আচ্ছা দেখো এবার তো এখন চিত্র দেখি, খেয়াল করি চিত্র। ওকে থ্যাংক ইউ। এবার চিত্রটা কীভাবে আঁকবো আমরা? এটা প্রথম চতুর্ভাগ, তো প্রথমে প্রথম চতুর্ভাগ আমরা এঁকে ফেলি। এটা কিন্তু সবাই আমরা আঁকতে পারি, বুঝছো? প্রথম চতুর্ভাগ আঁকা ইজি। প্রথমে এক্স অক্ষ আঁকবা, ওয়াই অক্ষ আঁকবা, মাঝখানে মূল বিন্দু। এরপরে এখান থেকে তুমি জাস্ট এক্স এর মানটা বের করবা। এক্স এর মান কত? 3, আর ওয়াইয়ের মান কত? 4। মানে প্রথমটা এক্স এর মান সবসময়, পরেরটা কিসের মান? ওয়াইয়ের মান। অনেকে বলবা স্যার তাহলে আপনি এটা দেখতেছেন কেন, এটা কি দোষ করছে? আসলে এটা যেই কথা এটা তো একই কথা, বুঝছো? তো এক্স এর মান 3, তো এই মূল বিন্দু থেকে ডান দিকে 3 একক গেলাম, এবং ওয়াইয়ের মান যেহেতু 4, তো এইখান থেকে উপরের দিকে 4 একক উঠলাম। তাহলে কিন্তু এই জটিল সংখ্যার চিত্র পেয়ে গেলাম জেড 3,4। এইটা হচ্ছে সেই বিন্দুটা। দেখো তো বুঝতে পারলা কি না? এক্স আর ওয়াইয়ের মানটা স্থাপন করে জেড বিন্দু পাইলাম এখানে, প্রথম চতুর্ভাগে পাইছি, বুঝছো?
ইতি বড়ুয়া, জেনি, তাসফিয়া, নুসরাত। হ্যাঁ, একটু কথা বলো। তোমরা কি বুঝতে পারছো? শুনতেছো আমার কথা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো নেক্সট। তো এখন এইখানে যখন আমরা পাইছি বিন্দুটা, মূল বিন্দু থেকে দাগ দিলাম, এই দাগটা হচ্ছে মডুলাস, আর আর্গুমেন্টটা কি হবে? এই এক্স অক্ষের পজিটিভ দিক থেকে যে ধনাত্মক কোণটা তৈরি করে, ছোট্ট কোণটা পজিটিভ দিক থেকে যে কোণটা তৈরি করে, আসলে এই কোণটাই হচ্ছে আমাদের আসল আর্গুমেন্টের মান। মনে রাখবা, প্রথম চতুর্ভাগের জন্য এক্স অক্ষের পজিটিভ দিক থেকে যে কোণটা হবে, ছোট কোণ, এটাকে বলা হবে আর্গুমেন্টের পরিচয়। তবে বলতে পারো স্যার এখান থেকে যে আমি এমনি ঘুরে আসতাম বিপরীত দিকে, এটা হইব না। কারণ কি, বড় কোণ নিয়ে কখনো কাজ করা হয় না, সবসময় ছোট কোণ নিয়ে কাজ করা হয়। এই ছোট কোণটাকে বলা হয় আর্গুমেন্টের আসল কোণ। আমার কথা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এটা হচ্ছে মেন। একটু আমাকে জানাবা, তাসফিয়া, ইতি বড়ুয়া, তারপর হচ্ছে কি জেনি, চ্যাট বক্সে একটু বইলো বুঝতে পারলা কিরকম বিষয়টা, খুবই ইম্পর্টেন্ট এটা, তাড়াতাড়ি বইলো। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, এটা তো হইলো বাচ্চারা, বুঝছো? এটা হওয়ার পর আমরা এখন এই কোণের মানটা বের করব। এখন বলো তো, আমরা কিন্তু মনে মনে আমাদের ব্রেনের মধ্যে এই কোণের মান বের করার একটা টেকনিক পড়ছিলাম। প্রথম চতুর্ভাগে কোণের পরিচয় কি বা নতির পরিচয় কি? শুধু থিটা। শুধু কি? থিটা। আমাদের মডুলাস বের করছি, আমরা জাস্ট এই কোণের মানটা বের করবো, সূত্রের সাহায্যে বের করবো। সিজান, আমি জানি তোমার একটু হয়তো বা নেট সমস্যা হচ্ছে অনেক, এই জন্য হয়তো বা দেখতে সমস্যা হচ্ছে, বা তুমি চলে গিয়েছিলা 2-1 বার ক্লাস থেকে। সিজান, একটু আমাকে জানাই হতো তোমার কি নেট সমস্যা হচ্ছে, কোনো দেখতে শুনতে বা ক্লাসে উপস্থিত থাকতে কোনো প্রবলেম হচ্ছে? সিজান, হ্যাঁ সিজান, আমার মনে হচ্ছে তোমার নেট। না স্যার, আগে আমার আন্টি অনেকবার ফোন দিতেছিল, এই কারণে স্যার। ও আচ্ছা, তোমার বাসা কি বুঝছি, তোমার বাসা কি ওয়াইফাই নাকি এমবি দিয়ে ক্লাস করতেছো? আমার স্যার ওয়াইফাই সমস্যা, ঢুকতে সমস্যা হয়। ও আচ্ছা, ওয়াইফাই সমস্যা, বুঝছি স্যার। ওয়াইফাই এই কারণে মাঝে মাঝে তো কইমা যায়, এই কারণে। বুঝছি। আচ্ছা, কষ্ট করছো, খুশি হলাম। তো দেখো বাচ্চারা, যেখানে ছিলাম, আচ্ছা ক্যামেরা বলি, ক্যামেরা অন হয়ে গেলে সমস্যা নেই, ক্যামেরা অফ করতে পারবো। ওকে ঠিক আছে, ক্যামেরা অফ আছে। আচ্ছা বলি বাচ্চারা, শুনেন, কথা হচ্ছে গিয়ে আমাদের এই চিত্র থেকে আমরা কিন্তু ইজিলি বলতে পারি আমাদের নতির সূত্র কি বা আর্গুমেন্টের সূত্র কি। কি ছিল বাচ্চারা? ওই যে পড়ছিলাম, আর্গুমেন্ট বা নতি শুধু থিটা। এখন চলো বাচ্চারা, আমরা জাস্ট সূত্র ইউজ করি। থিটা সূত্র কি পড়ছিলাম বলো তো, কারো মনে আছে? থিটা ইকুয়াল টু কি পড়ছিলাম? টেন ইনভার্স অবাস্তব অংশ বাই বাস্তব অংশ। হ্যাঁ, ভেরি গুড। থিটা ইকুয়াল টু ভেরি গুড, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অবাস্তব বাই বাস্তব। আসলে এখানে অবাস্তব বলতে ওয়াইটাকে বোঝায়, বাস্তব বলতে এক্সটাকে বোঝায়। আসলে যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকছি না, এক্স অক্ষের নাম বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষের নাম অবাস্তব অক্ষ। মনে রাখবা, যদি লিখতে ভুলে গেছি, এক্স অক্ষের নাম বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষের নাম কি? অবাস্তব অক্ষ। কথা বুঝছো? আচ্ছা, এখন আমি মান বসাই দিই। দেখো এখন আমাদের এই যে প্রথম যে প্রশ্নটা আসছে, জেড ইকুয়াল টু 3+4i, এটার জন্য আমরা এইখানে সূত্র বসালে কি আসবে? থিটা তো থিটাই, যা আছে তাই, থিটার সূত্র তো এটাই। এখন জাস্ট মানটা বসায় ক্যালকুলেশন করলে উত্তর আসে পড়বে। যেমন দেখো, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অবাস্তব অংশের মান হচ্ছে শুধু 4 আসবে উপরে, বাস্তব অংশ হচ্ছে 3 নিচে। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর, আর্গুমেন্ট। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মডিউলাস, অবশ্যই মডুলাস দিতে হবে, কারণ নেগেটিভ আসতে পারে, পরবর্তীতে পজিটিভ হয়ে যাবে। মডুলাস 3/4। এটা প্রশ্ন, এটা উত্তর, এটা চিত্র। এই পুরো প্রক্রিয়াটা দেখো, বুঝতে পারলা কেন? একটু মনোযোগ দিয়ে আমাকে বলো। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার, বুঝছি। এখন কত হচ্ছে তাহলে এই মানটা কত? থ্যাংক ইউ। তাহলে কি স্যার আমরা পরীক্ষাতে এভাবে লিখে দিব? তুমি চাইলে এইভাবেও রাখতে পারো, তবে কোণের মানটা দেখাইলে ভালো। এখন কোণের মানটা কেমনে বের করবা বলো তো বাচ্চারা? ক্যালকুলেটর হাতে নাও, আমি সব শিখা দেবো হাতে কলমে ক্যালকুলেশন। এই ক্লাসটা অনলাইনে হইলেও বাস্তবের মতোই হাতে কলমে ধরে ধরে শেখাবো। ক্যালকুলেটর অন করো, যার সাদাটা আছে সাদাটা নাও, যার কালারটা আছে কালারটা নাও।
সাদা সাদা কালা কালা, ঠিক আছে? যাই হোক, এখন দেখো, আর আমার ক্যালকুলেটর মান ঠিক করতে হইব। আর এই ক্যালকুলেটারের সমস্যা, অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কষ্ট করে তাহলে দেখো কীভাবে কাজগুলো করতে হয়। প্রথমে 4কে 3 দিয়ে ভাগ করি আমরা। আমরা তো ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট কেমনে করবো জানো? প্রথমে শিফট চাপ দিয়ে 10-এ চাপ দিবা, 10 ইনভার্স আসবে, একটা ব্র্যাকেট দিবা, তারপরে 4 লিখে 3 দিয়ে ভাগ করবা। 4 ভাগ 3, ব্র্যাকেট ক্লোজ করে দিবা, সমান চাপ দিবা, ডাইরেক্ট উত্তর আসা পড়বে 53.13 ডিগ্রি। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তো বুঝতে পারলা কিনা? 53.13 ডিগ্রি, এটা উত্তর হচ্ছে এটা ডিগ্রিতে। কথা কি বুঝছো? একটু কথা বলো, বাচ্চারা রেসপন্স করো দ্রুত। বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরকম যত অঙ্ক আছে বাচ্চারা সব হবে, ঠিক আছে? এটা শেষ। এবার দ্বিতীয় চিত্র আসবো, দ্বিতীয় চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে অঙ্ক শেষ। এবার দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে পরীক্ষাতে ম্যাথ আসতে পারে সেই ফরম্যাটটা বাচ্চাদের তোমাদেরকে আমি দেখাচ্ছি, খেয়াল করবা। দ্বিতীয় চতুর্ভাগের অঙ্ক আসতে পারে ঠিক এই ফরম্যাটে, z = -x + iy। খেয়াল রাখবা, প্রথমে ছিল x + iy প্রথম চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে কি ফরম্যাটে অঙ্ক আসবে? z = -x + iy। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এবার না, দেখি। স্যার। থ্যাংক ইউ। তাহলে এবার দেখি একটা অঙ্ক নিয়ে আমরা এই ফরম্যাটে, আগের মতোই সংখ্যা ঠিক থাকবে, জাস্ট চিহ্ন একটু চেঞ্জ হবে। z = -3 + 4i, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ থেকে আসা একটা অঙ্ক, -3 + 4i। এখন এই অঙ্কটাকে চেঞ্জ করতে পারে কীভাবে? তারা ঝামেলা করলে এরকম ঝামেলা করতে পারে, অর্থাৎ লিখতে পারে z = -3 যা আছে তাই, এই +4i কে লিখতে পারে মাইনাস ইন্টু -4i, তাহলে মাইনাসে +4i হয়ে গেল, আর আগের মতোই সেম। তার মানে এই ফরম্যাটে আসলেও এটা দ্বিতীয় চতুর্ভাগের অঙ্ক, এই ফরম্যাটে আসলেও দ্বিতীয় চতুর্ভাগের অঙ্ক, এটাও আসলেও দ্বিতীয় চতুর্ভাগের অঙ্ক। সিস্টেমটা বুঝতে পারছেন? ঠিক আগের মতোই, জাস্ট রিভিশন করাইলাম, আগেরটার মতো জাস্ট একটু চেঞ্জ। এতটুকু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝছি। এখন কথা হচ্ছে, হ্যাঁ স্যার, বুঝছি। এখন কথা হচ্ছে এই অঙ্কের মডুলাসের মান কত হবে? আর্গুমেন্ট তো আমি দেখাবো। মডুলাসের মান কত হবে বলো তো? মডুলাস বর্গমূল সাইন বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। তুমি দেখবা কি মজার বিষয় কি জানো? আগেরটার উত্তর যা আসে এটার উত্তর তাই আসবে, মডুলাসের উত্তর। কেন? এখানে তুমি 3 স্কোয়ার করলে 9 আসে, -3 স্কোয়ার করলে কি আসবে? সেই 9ই আসবে। স্যার 5। ভেরি গুড। এরপরে 4 স্কোয়ার ক্যালকুলেট করলে আসবে 25, বর্গমূল করলে আসবে 5। আসলে একটা কথা কি, চারটা চতুর্ভাগে মডুলাসের মান বা পরম মানের মান সেম সেম সেম। একটা অঙ্কের চারটা চতুর্ভাগের পরম মানের মান সবসময় সেম, অর্থাৎ মডুলাসের মানটা সবসময় সেম পাওয়া যাবে, কিন্তু আর্গুমেন্ট চেঞ্জ হবে। প্রত্যেকটা চতুর্ভাগের জন্য কি হবে? আর্গুমেন্ট ভিন্ন ভিন্ন, কিন্তু মডুলাস সেম সেম সেম। কথা বুঝতে পারছো? মনে থাকবে? কথা বইল। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। জি স্যার। আচ্ছা, এখন আমরা এইটার চিত্র দেখি। এখানে কিন্তু আমার এক্স এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? বাস্তব অংশটা কি? নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। আর ওয়াইটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে চলো চিত্রটা ঠিক এরকম হবে দেখতে, খুবই ইম্পর্টেন্ট চিত্র। দ্বিতীয় চতুর্ভাগে প্রশ্ন আসলে আমাদের ঠিক এইভাবে চিত্রটা গেস করতে হবে। এটা রাফে করবা, বুঝছো? এই চিত্র দেওয়া থাকবে না, সারা জীবনও এরকম দেওয়া থাকবে না, রাফ করবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে তারপর এখান থেকে -3 ঘর নিবা এক্স অক্ষের বাম দিকে। এই যে এক্স অক্ষের বাম দিকে -3 ঘর গেলে, আসলে এখানে দূরত্ব বোঝায় দেখে মডুলাস দিছি, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জন্য মডুলাস দিয়ে প্রকাশ করতে হয়। মাইনাস যেহেতু আসছে যেন মডুলাস দিয়ে প্রকাশ করলাম, মানে এখানে -3 ঘর গেছে, মানে -3 একক দূরত্ব, মানে মডুলাস। কথা বুঝছো? এই মডুলাস কেন দিলাম? কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না, এই জন্য পজিটিভ করার জন্য মডুলাস দিলাম, কিন্তু এটা যে মাইনাস দিকে গেছে এটা বোঝানোর জন্য মাইনাস দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? কথা বইলো। জি স্যার। আচ্ছা, এরপরে এখান থেকে 4 ঘর, এখান থেকে 4 ঘর যাব উপরে নিচে, 4 যেহেতু প্লাস তো উপরে যেতে হবে, উপরে গেলাম।
বিন্দু পাইলাম এখানে, এখান থেকে 3 ঘর বামে গেলাম এখানে, এখান থেকে 4 ঘর উপরে গেলাম এইখানে, জেড হচ্ছে এখানে, জেডের স্থানাঙ্ক -3,4। তাহলে বললাম না স্যার এখানে মডুলাস কেন দিলেন না? আসলে স্থানাঙ্কে মডুলাস দেওয়ার প্রয়োজন হয় না, স্থানাঙ্কে কখনোই মডুলাস দেওয়ার প্রয়োজন হয় না, কারণ স্থানাঙ্কে প্লাস মাইনাস সহ লেখা হয়, কিন্তু দূরত্বে মডুলাস দিতে হয়। এখানে মডুলাস দিছি দূরত্ব বোঝানোর জন্য, আর এখানে হচ্ছে স্থানাঙ্কের জন্য। এটা হইল। এখন এই জায়গা থেকে মূল বিন্দু থেকে দাগ দাও সোজা, এটা হচ্ছে আমাদের পরম মানের পরিচয়, পরম মান। এখন আমরা যদি চিন্তা করি স্যার কোনটা বের করবো কেমনে, সবসময় এক্স অক্ষের পজিটিভ দিক থেকে কোণ আঁকতে হবে, পজিটিভ দিক থেকে আঁকবা কোনটা, এইভাবে, এটা হচ্ছে 90 প্লাস আরেকটু, এই সম্পূর্ণটাই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে যত রকম অঙ্ক আছে সবার আর্গুমেন্ট বা থিটার পরিচয়, নতির পরিচয়। দ্বিতীয় চতুর্ভাগে যত অঙ্ক আসবে তুমি বুঝতেছে 2 নম্বর চতুর্ভাগে আছে, কারণ 2 নাম্বারই তো অবস্থানটা করতেছে জেড বিন্দু, আর এই জন্যই কোণের মানটা এখান থেকে শুরু করে একবারে 90 ডিগ্রি পার হয়ে এই পর্যন্ত আসবে। তাহলে পুরো কোণটা কি বলা হবে, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। কথা বুঝতে পারছো? কথা বলতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা এখন জি স্যার। দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র কি পড়ছিলা, কল্পনা করো কি পড়ছিলা জানি, আর্গুমেন্ট বের করার সূত্র কি পড়ছিলা, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। ভেরি গুড। চল আমরা শুরু করি। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের নতির বের করার সূত্র ছিল কি, পাই মাইনাস থিটা। পাইয়ের মতো থাকবে, থিটার মানটা জাস্ট বসা দিও, থিটাটাকে পরিবর্তন করো সূত্র দিয়ে, অর্থাৎ সূত্রের পরবর্তী ফর্মটা হবে পাইয়ের মতো পাই মাইনাস থিটা মানে কি, থিটা মানে সবসময় এটা টেন ইনভার্স, অবাস্তব বাই বাস্তব। তো থিটার পরিবর্তে টেন ইনভার্স মডিউলাস, অবাস্তব মানে ওয়াই এর মান, বাস্তব মানে এক্স এর মান। তবে এখানে এক্স কিন্তু নেগেটিভ আসছে, আমি একটু জুম আউট করি তাহলে সহজে বুঝবা। দেখো এখানে কিন্তু আমাদের এই এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তো এই জন্য উপরে তো অবাস্তব এটা পজিটিভ, নিচেটা তো আবার বাস্তব নেগেটিভ, এই জন্য আমি ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স লিখছি। দেখো তো বুঝতে পারলা কিনা, এইখান থেকে এটা আসছে টেন ইনভার্স অবাস্তব বাস্তব। ওকে, মান বসা দাও, এই অঙ্কটার জন্য মান বসা দাও, কি আসবে, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বলতে 4, এক্স বলতে 3, মাইনাস যেহেতু আছে মাইনাস, এটাই উত্তর। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের এই অঙ্কের উত্তর হচ্ছে আর্গুমেন্টের পাই মাইনাস টেন ইনভার্স মডিউলাস 4/-3। একটু আমাকে জানাও এই ফরম্যাটটা বুঝতে পারলা কিনা সবাই? হ্যাঁ স্যার বুঝছি। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে কি আসবে জানো, মডুলাস কিন্তু প্লাস করে দেবে মাইনাসটাকে, -3 থাকবে না, +3 থাকবে। তাহলে আগের মতোই এই মানটা কত আসবে, একটু আগে কত আসছিল 53 সামথিং, এই যে, তাহলে 180 থেকে 53 সামথিং বিয়োগ করলে কিন্তু এই কোণটা পেয়ে যাবা তুমি, কারণ কি 180 মাইনাস থিটা। আমার কথা বুঝছিলা? একটু আগে আমরা যে মানটা বের করছিলাম সে মানটা কত আসছিল, এই যে টেন ইনভার্স 4/3, সে মানটা কত আসছিল আমাদের 53 সামথিং। তো 180 থেকে যদি আমি 53 সামথিং বিয়োগ করি তাহলে দ্বিতীয় চতুর্ভাগের এই কোণটা পেয়ে যাব। তাহলে কত আসবে, 180 বিয়োগ 53.12, যাই হোক বা 53 ধরলাম, মোটামুটি ধরলাম। তার এই কোণটা পাইলাম 127, তার মানে এই অঙ্কের জন্য কোণটা হবে 127 সামথিং। এইভাবে পরীক্ষার হলে তোমাকে বুঝতে হবে, তারপর ম্যাথ সলভ করতে হবে। আদারওয়াইজ যদি শুধু লিখে দাও টেন ইনভার্স y/x, শুধু এই মানটা লিখে দাও, এই মানটা যদি না লিখো বিয়োগ না করো তাহলে অঙ্ক হবে না, অঙ্ক কাটা, পুরোপুরি কাটা, গণনা আসলেও কাটা। কথা কি বুঝছো? সবাই একটু কথা বললো। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। জানি অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ বলো বলো। স্যার এদিকে এই যে x এর মান তো ছিল মানে যে z সমান -3 -4i। হ্যাঁ স্যার জি স্যার এই জায়গায় স্যার এই জায়গায় যে -3 আছে, তো ওই জায়গায় স্যার সূত্রের ভিতরে আমরা এই যে y/-x না দিলে কি সমস্যা হবে? কারণ এই জায়গায় তো -3 আছে, আমরা যদি x এর মান -3 দিয়ে দেই, মানে তুমি যদি এইটা না লিখে ডাইরেক্ট এটা লিখো তাহলে সমস্যা হবে কি না, এটা বলতেছো?
মানে সিজান তুমি চাচ্ছ যে স্যার আমরা এই যে কি মাইনাস বিহীন ভাবে মানগুলো নিছি, মানে এখানে যে আমরা নিছি না জাস্ট এক্স এর যে মানটা আছে না, এক্স এর মানটা দেখো আমার এটা তো হচ্ছে গিয়ে সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস। আর এখানে আমাদের যে ইয়াটা আছে এক্স এর মান, এক্স এর মান কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার মাইনাস নেগেটিভ অংশ, ঠিক আছে। আমরা জাস্ট এইটা ম্যাচিং করার জন্য, এই যে এই নেগেটিভ ম্যাচিং করার জন্য এখানে নেগেটিভ দিছি। এক্স এর মান কিন্তু আমরা চিন্তা করি যদি নেগেটিভ বাদ দিতাম, এখানে নেগেটিভ বাদ দিতাম তাহলে কিন্তু এখানে নেগেটিভ বাদে বলতে হইতো। এই নেগেটিভের জন্যই আমরা এক্স এর মান এখানে নেগেটিভ দিছি, এক্স এর মান নেগেটিভ দেখেই আমরা এক্স এর নেগেটিভ দিছি। ও আচ্ছা, কিন্তু কিন্তু আচ্ছা তাই এই নেগেটিভ রে কোন হিসাবে ধরবো না? না এই নেগেটিভ হিসাবে ধরবো না, কারণ এটা পজিটিভ হয়ে যাবে। আর সূত্রের মাইনাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার বুঝছি। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে এটা হচ্ছে বিষয়টা, আশা করি বুঝছেন, এটা হয়ে গেল। আমাকে জানাও জেনি, তো চ্যাট বক্সে রিপ্লাই দিচ্ছ জেনি, তারপর ইতি, এটা আমাকে জানাও বুঝতে পারলা কিরকম। সাইমা সোমা কষ্ট করে ক্লাস করতেছো জানি, নেট সমস্যার জন্য, তা বলো জেনি কথা বলো। আচ্ছা একটু তাড়াতাড়ি বলো জেনি, এটা বুঝছো কিনা। আর দুইটা আছে বাচ্চারা, আর দুইটা আছে, তাড়াতাড়ি বলো। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার 3 নম্বরে যাই বাচ্চারা, 3 নম্বরে 3 নম্বরে কি হবে আমাদের বাচ্চারা। আচ্ছা একটা কথা বলি, অনেকে বলবা স্যার এখানে আমরা যদি এই কোণটা এইভাবে নিতাম, এইভাবে হইব না। কেন হইব না জানো? এটা সবচেয়ে বড় হয়ে যায়, 180 চেয়ে বেশি। আমার আসলে ছোট কোণ নিয়ে কাজ করতে হবে, বড় কোণ নিয়ে কাজ করা যাবে না, খেয়াল রাখবা। আচ্ছা এবার নেক্সট 3, তৃতীয় চতুর্ভাগে অঙ্ক কেমনে আসবে? তৃতীয় চতুর্ভাগে অঙ্কটা আসবে আমাদের এইরকমভাবে, জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এই ফর্মেট আসবে। এখানে বলো তো এক্স এর মানটা কি পজিটিভ না নেগেটিভ হবে? এক্স এর মান নেগেটিভ হবে। ভেরি গুড। ওয়াই এর মান পজিটিভ না নেগেটিভ হবে? পজিটিভ। ওয়াই এর মানটাও নেগেটিভ হবে, খেয়াল রাখবা। তৃতীয় চতুর্ভাগে এক্সটাও নেগেটিভ থাকবে, ওয়াইটাও নেগেটিভ থাকবে। এটা দেখলেই আমাদের বুঝতে হবে, বুঝছো? দেখা বুঝতে হবে এটা আমাদের। 3 নম্বরে এক্স এর মানও নেগেটিভ দেখতে পাচ্ছি, এক্স এর মানটাও নেগেটিভ, ওয়াই এর মানটাও নেগেটিভ। সবাইকে আমার কথা বুঝছো? এই সূত্রই দেখা যাচ্ছে, এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আচ্ছা এবার একটা অঙ্ক নেই আগের মতোই। এই অঙ্কটা হচ্ছে জেড ইকুয়াল টু -3 - 4i, -3 - 4i, যেখানে অবাস্তব হচ্ছে -3, সরি বাস্তব হচ্ছে -3 আর অবাস্তব হচ্ছে কি -4। তো এই ফরম্যাটটা চেঞ্জ করলে কেমন লিখতে পারি আমরা? এইভাবে লিখতে পারি, -3 মতো -3 আর -4কে লেখা যায় প্লাস ইন্টু -4i। এটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা। পরীক্ষা এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। বুঝতে পারছো? একটু ফর্মগুলো আমাকে বলো, ফর্মগুলো বুঝছো কিনা? হ্যাঁ স্যার। এবার চিত্র। থ্যাংক ইউ। আর আমি বকবক বেশি করব না, এগুলো বুঝছেন অনেকটা। এখন আমরা চিত্র নিয়ে আসি, কিন্তু এই চিত্রটা আঁকতে বুঝতে একটু সমস্যা হইতে পারে। জাস্ট একটু দেখো, আমি জাস্ট বুঝাই। এখানে কিন্তু এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। তো মূল বিন্দু কোথায় আছে? মূল বিন্দু আছে এখানে। মূল বিন্দু আমি দেই নাই ভুলে, বুঝছো? এখন আমি এই জায়গার মধ্যে একটু মূল বিন্দু দিয়ে নিই, তাহলে বুঝবা। এটা হচ্ছে মূল বিন্দু, এই যে। এখন মূল বিন্দু থেকে আমরা কোথায় যাব বাচ্চারা? বাম দিকে যাব 3 ঘর। এই যে বাম দিকে গেলাম 3 ঘর, তাহলে মরুলাস দিলাম। এবং এখান থেকে নিচে নামবো 4 ঘর, কারণ নেগেটিভ যেহেতু, 4 ঘর নেগেটিভ, মরুলাস 4 ঘর। তাহলে এখানে জেড বিন্দু পাইলাম। দেখো তো বুঝতে পারলা কিনা? 3 নং চতুর্ভাগ, এটা 3 নংয়ে জেড বিন্দু হচ্ছে -3, -4, 3 নংয়ে পড়ছে এটা। এরপরে এই মূল বিন্দু থেকে ডাক দিলাম সোজা, এটা হচ্ছে পরম মানের পরিচয়। এতটুকু বুঝছো? কথা বলো, রেসপন্স করতে হবে, খুব ইম্পর্টেন্ট না এটা। কিন্তু এখন কথা হচ্ছে আমরা এইখান থেকে দাগটা না এইভাবে দিয়ে আসতাম একটু আগে, এই যে 1 নম্বরে 2 নম্বরে এই কাজ না করছি, ডান দিক থেকে দাগ দিয়ে আসছি। তাহলে এখন আমি উল্টা দিকে দাগ দিলাম কেন? এটা আবার কেমন? আমাদের তো কথা ছিল কি এক্স থেকে পজিটিভ 180 থেকে বড় হয়ে যায়। ভেরি গুড, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সিজন। বুঝতে পারছো? বড় কোণ নেওয়া যাবে না, এই কোণটা নিলে কি হবে? বড় হয়ে যাবে, 180 বেশি হয়ে যাবে। নিতে হবে ছোট কোণ। এই জন্য আমি কি উল্টা দিকে রওনা করলাম। এই তার মানে এই কোণটাই হচ্ছে আর্গুমেন্ট, এই ছোট কোণটাই হচ্ছে কি আমাদের থিটা আর্গুমেন্ট। সবাই বুঝতে পারছেন? এতটুকুই তোমাকে জানান। জি স্যার। আচ্ছা তাহলে তৃতীয় চতুর্ভাগে, থ্যাংক ইউ, তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের শর্টকাট সূত্র কি পড়ছিলাম বলো তো? কার মনে আছে?
শর্টকাট সূত্রটা কী ছিল, টেকনিকটা কী ছিল? 2 নম্বরে ছিল পাই মাইনাস থিটা, 3 নম্বরে হবে কি মাইনাস পাই প্লাস থিটা। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে নতির উত্তর কি হবে? নতির উত্তর হবে মাইনাস পাই প্লাস থিটা। সবাই বুঝছো না? 2 নাম্বারটা ঠিক অপোজিট, এটা ঠিক অপোজিট। এখন আমরা জাস্ট মাইনাস পাই যা আছে তারাই লিখে দাও, প্লাসের মতো প্লাস, থিটার পরিবর্তে লিখে দাও টেন ইনভার্স অবাস্তব অংশ বাই বাস্তব অংশ মডুলাস। এখানে কিন্তু অবাস্তবটাও নেগেটিভ, তাহলে মাইনাস ওয়াই, বাস্তব নেগেটিভ মাইনাস এক্স। বুঝছো বুঝছো, কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো মান বসা দাও। থ্যাংক ইউ। এবার মান বসা দিই, মাইনাস পাই প্লাস টেন ইনভার্স, এখানে -4 আর হচ্ছে কি -3, শেষ। তারপরে মাইনাসগুলো কাটা যাবে এমনিতেই, মডুলাস আছে এমনিতেই, তো এখানে আগের মতোই হবে, বুঝছো? তবে মানটা নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? এটা নেগেটিভ আছে। তুমি দেখো এই মানটা পজিটিভ, এটা হচ্ছে 53 ডিগ্রি, এটা হচ্ছে -180 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে? -180 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি, উত্তর আসবে -127, অর্থাৎ এটা আসবে কি -127। দেখো বুঝতে পারলা কিনা বাকিরা, জেনি কথা বললো, বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ, তুই পুরো বলছো, খুশ শুনাম। সাইমা, সুমাইয়া, নুসরাত হাসান, জি স্যার। ওকে থ্যাংক ইউ। জি স্যার বুঝছি। ওকে, এবার হয়ে গেল এটা বাচ্চারা, এটা কমপ্লিট। এবং সর্বশেষ আমাদের ক্লাসের এটা সর্বশেষ 4 নাম্বার ধাপ। এখন এটা থেকে আমরা বিদায় নিচ্ছি। সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে কি আমার এইটা চতুর্থ চতুর্ভাগ। এখন চতুর্থ চতুর্ভাগের কি ফরম্যাটে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি z = x - iy, z = x - iy, এই ফরম্যাটে প্রশ্ন আসতে পারে। এখন এই ফরম্যাটে আসলে এখান থেকে বলো তো x এর মানটা কীরকম হবে, পজিটিভ না নেগেটিভ হবে বলো তো? পজিটিভ। y এর মানটা কী ফরম্যাটে আসবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারণ নেগেটিভ আছে, y এর আছে সামনে নেগেটিভ, x আগে পজিটিভ। এটা কি এভাবে আসতে পারে, অঙ্কটা ঘুরে এই ফরম্যাটে আসতে পারে। সরি, এটা একটা অঙ্ক নিলাম 3 - 4i, 3 - 4i। এখন এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, সরি ক্যালকুলেশন বলতে এটা যদি ফর্মটা সাজাই, 3 বলতে মাইনাস ইন্টু -3 প্লাস -4i, এইটা যেই কথা এটা একই কথা। সবাই এতটুকু বুঝছো? এটা আমাকে জানাও, কথা বলো, এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, তাহলে এবার আমরা এখন চিত্র দেখি। চিত্রটা কি হবে বাচ্চারা? চিত্র হবে চতুর্থ চতুর্ভাগে। এখন এটা আঁকতে গেলে একটু ঝামেলাই হবে। x এর মানটা পজিটিভ, y এর মানটা হচ্ছে কি নেগেটিভ। এখন দেখো এটা হচ্ছে সেই চতুর্থ চতুর্ভাগের চিত্র। আমরা আগের মতো আঁকলাম, মূল বিন্দু হচ্ছে এটা, এই যে মূল বিন্দু, এখান থেকে আসলে দিতে মনে ছিল না, এটা হচ্ছে মূল বিন্দু। এখান থেকে ডান দিকে যাব 3 ঘর, কারণ x এর মান পজিটিভ। 3 ঘর ডানে গিয়ে y অক্ষ বরাবর 4 ঘর নিচে নামবো, মাইনাস, যেহেতু মডুলাস -4, এই বিন্দু পাইলাম z বিন্দু। এই z বিন্দু কিন্তু 4 নম্বর চতুর্ভাগে, z = 3, -4। এরপরে মূল বিন্দু থেকে দাগ দিবা সোজা, এটা হবে পরম মান এর পরিচয় বা মডুলাসের পরিচয়। আর কোণটা কি হবে দেখো, এই কোণটা কিন্তু আমরা এইখান থেকে নিয়ে এত দূরের থেকে নিয়ে আনতে পারবো না, কারণ সবচেয়ে বড় হয়ে যায়। আমাদের আনতে হবে উল্টা পথে, এইভাবে। এটাই কিন্তু আসল কোণ, আর্গুমেন্ট বা নতির কোণ, ঠিক আছে? এই কোণটাই হচ্ছে ছোট কোণ, এই কোণটাই 4 নাম্বারের জন্য প্রযোজ্য। এটা আমাকে জানাও তো, চিত্রটা বুঝতে পারলা কিনা সবাই, একটু কথা বললো। আচ্ছা, তাহলে 4 নাম্বার ধাপটা তো আমরা চিত্র দিয়ে বুঝলাম। এখন 4 নাম্বারের জন্য সূত্র কি আমাদের? নতি বের করার সূত্র বা আর্গুমেন্ট বের করার সূত্র। এক্সিলেন্ট, -θ। ভেরি গুড। তো -θ, এখন সব ঠিক থাকবে, জাস্ট মাইনাস বসা দিবা। -tan ইনভার্স y এর মান হচ্ছে নেগেটিভ, x এর মান পজিটিভ, মানে অবাস্তব অংশ নেগেটিভ, বাস্তব অংশ কি পজিটিভ। মান বসা দাও, y এর মান হচ্ছে কি, উপরে হচ্ছে -4, নিচে হচ্ছে কি 3, অর্থাৎ -tan ইনভার্স মডুলাস -4/3। এই হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগের আর্গুমেন্টের উত্তর। এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আর্গুমেন্টের উত্তর।
একটু আমাকে জানাতো যে এই লাস্ট অংশটুকু বুঝতে পারলা কিনা। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন এটার মান হচ্ছে পজিটিভ 53 ডিগ্রি, তবে মাইনাস থাকাতে মাইনাস 53 ডিগ্রি। এটা হচ্ছে কি মাইনাস 53 ডিগ্রি। এটা হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগের স্পেশাল আর্গুমেন্ট বা নতি বের করার চ্যালেঞ্জিং টপিক। ইসরাত, জেনি, ইতি বড়ুয়া, নুসরাত, সাইমা, তাসফিয়া, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, খুশ হলাম। এবার ইসরাত, জেনি কথা বলো, রেসপন্স করো। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের চমৎকার ফাটাফাটি একবারে জঘন্য রকম মারাত্মক রকম যে 2 নাম্বার লেকচার, সেটা আমরা এখানেই কমপ্লিট করতেছি। বাসার কাজ থাকবে, এই যে নোটে যা পড়াইছি এগুলো ভালো করে তোমরা খাতায় লিখে নিবা, এবং নেক্সট ক্লাসে আমরা আরও স্পেশাল ম্যাথ সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস আমরা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসের অপেক্ষা থাকো। এভাবে সারা বছর পড়ার চেষ্টা করো, যতদিন তোমাদের এইচএসসি পরীক্ষা হবে ততদিন ইনশাল্লাহ। সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো পড়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।